হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে মলিকুলার বায়োলজি নিয়ে আলোচনা করছিলাম তার অ্যাসোসিয়েটেড এমসিকিউগুলো আলোচনা করেছিলাম। তো তোমরা সবাই অনেকেই বলছিলে যে নার্ভাস সিস্টেমের ভিডিও দিন স্যার। তো নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো যেহেতু নার্ভাস সিস্টেমের সিলেবাসটা একটু বেশি বড়, তো আমাদের ওয়ান শট ভিডিওতে এই নার্ভাস সিস্টেমের ভিডিওটা করা সম্ভব নয়। তো আমরা ধাপে ধাপে নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বেসিক কনসেপ্ট অফ নার্ভাস টিস্যু, নার্ভাস সিস্টেম, তার ক্লাসিফিকেশন, নিউরনস, তার স্ট্রাকচার, নিউরোগ্লিয়াল সেলস, এগুলো নিয়ে আলোচনা করবো। দেয়ার আফটার নার্ভ ইম্পালস জেনারেশন, দেয়ার কন্ডাকশন। তারপর আমাদের বাকি পার্টগুলোতে বিশেষ করে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের স্ট্রাকচার, দেয়ার আফটার রিফ্লেক্স অ্যাকশন, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের সেন্স অর্গানগুলো রয়েছে, বিশেষ করে অলফেকশনের জন্য, আমাদের হিয়ারিং ক্যাপাসিটির জন্য, আমাদের ভিশনের জন্য যে সেন্স অর্গানগুলো রয়েছে সেইগুলোর স্ট্রাকচার এবং তাদের ফাংশন কীভাবে অ্যাট্রিবিউট করছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এসএসসি, লাইফ সায়েন্স এবং বায়োলজি রিলেটেড যে টপিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি এই চ্যানেলের মাধ্যমে তার যে নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো আজকে আমরা পড়বো নার্ভাস সিস্টেম, যেটা ফিজিওলজির একটা পার্ট। জুলজিতেও রয়েছে এটা, তো ফিজিওলজিতে অনেক ডিটেলসে আমাদের এটা পড়তে হবে। জুলজিতে খুব সামান্যই রয়েছে, তো আমাদের এখান থেকে পড়লে পরে জুলজির পার্টটাও কভার হয়ে যাবে, সুতরাং আলাদা করে আমাদের পড়ার দরকার হবে না। নার্ভাস সিস্টেম, তো নার্ভাস সিস্টেম পড়তে গেলে আমাদের যেটা প্রথমেই মাথায় আসবে সেটা হচ্ছে স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু। তো এই নার্ভাস টিস্যু আমাদের কী দিয়ে গঠিত হয়েছিল? সেটা ছিল আমাদের স্নায়ুকলা, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া কোষ। তো নার্ভাস সিস্টেম, ফার্স্ট অফ অল ইট ইজ জেনারেটেড ফ্রম নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু বা স্নায়ুকলা। তো এই স্নায়ুকলা আবার দুটো জিনিস নিয়ে গঠিত হয়েছিল। একটাকে আমরা বলি স্নায়ুকোষ বা নিউরন। প্রথমটা আমাদের কি ছিল? স্নায়ুকোষ বা নিউরন। অন্যদিকে অপরটি ছিল নিউরোগ্লিয়া বা ধারক কোষ, নিউরোগ্লিয়া বা ধারক কোষ, তাই না? তো এই স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু বাই অরিজিন, উৎপত্তির ভিত্তিতে, আমাদের যখন ভ্রূণ অবস্থায় আমরা থাকি তখন আমরা জানি যে গ্যাস্ট্রুলেশনের সময় তিনটে লেয়ার তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তো একটোডার্ম অথবা এন্ডোডার্ম অথবা মেসোডার্ম কোনটা থেকে তৈরি হয় বাই অরিজিন নার্ভাস টিস্যু? সেই প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। বাই অরিজিন নার্ভাস টিস্যু কিন্তু একটোডার্মাল অরিজিন হয়, একটোডার্মাল। বাই অরিজিন নার্ভাস টিস্যু একটোডার্মাল, বাট নিউরোগ্লিয়া ইজ মেসোডার্মাল অরিজিন। এটা কিন্তু ব্যতিক্রম, নিউরোগ্লিয়াটা মেসোডার্মাল ইন অরিজিন, এটা আমরা মাথায় রাখবো। কেমন? নিউরোগ্লিয়া মেসোডার্মাল অরিজিন, কিন্তু আমাদের নার্ভাস টিস্যুর মধ্যে নিউরনস বিশেষ করে সেটা আমার একটোডার্মাল অরিজিন। নিউরোগ্লিয়া মেসোডার্মাল অরিজিন। তো স্নায়ুকোষকে আমরা কি বলি? স্নায়ুকোষকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, তাই না? তো এর কাজ কি? স্নায়ু উদ্দীপনা পরিবহন করা, স্নায়ু উদ্দীপনা পরিবহন করা এর কাজ। অন্যদিকে নিউরোগ্লিয়ার আরেকটা নাম হচ্ছে ধারক কোষ। এরা কি করে? স্নায়ু কোষের বা একে নার্ভ সেলও বলা হয় যেতে পারে, নার্ভ সেল। এরা 50%-এর বেশি থাকে, 50%-এর অধিক পরিমাণে থাকে, মানে টোটাল যে স্নায়ুকলা অর্থাৎ স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া সবার মিলে 50%-এর বেশি পরিমাণে থাকে কে? নিউরোগ্লিয়া। ধারক কোষ বা স্নায়ুকোষ কারণ কেন বলা হলো? কারণ এরা স্নায়ুকোষের মেরামতিতে সাহায্য করে। এরা কি করে? স্নায়ুকোষের মেরামতিতে হেল্প করে। আচ্ছা, স্নায়ুকোষ যদি দেখি আমরা, এই স্নায়ুকোষ কিন্তু ডিভাইড করতে পারে না, স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, স্নায়ুকোষ বিভাজন ঘটে না, এটা আমরা জানি।
এমন একটা কোষ যার বিভাজন ঘটে না, স্নায়ু কোষ। কিন্তু কিন্তু নিউরোগ্লিয়া বিভাজন করতে পারে। নিউরোগ্লিয়া বিভাজনক্ষম। এই যে বিভাজনক্ষম হলো এরা, এইখানেই কিন্তু একটা গণ্ডগোল দেখা যায়। আমরা অনেক সময় ব্রেন টিউমারের কথা শুনি। তো ব্রেন টিউমার মানে তো কি আমরা জানি অ্যাবনর্মাল সেল গ্রোথ। তো সেল যদি ডিভাইডই না করে তাহলে সেল গ্রোথ হবে কোথা থেকে? নিউরন তো ডিভাইডই করে না। ব্রেনের মধ্যে বেশিরভাগ স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া থাকে বা ধারক কোষ থাকে। তো যত না স্নায়ুকোষ থাকে তার চেয়ে বেশি নিউরোগ্লিয়া বা ধারক কোষ থাকে। তো ধারক কোষগুলো আবার ডিভাইড করতে পারে, তাহলে এই কোষগুলোর মধ্যেই আমার টিউমারটা ফর্মেশন হবে। দ্যাট উইল বি কল্ড অ্যাজ ব্রেন টিউমার। ওকে, যেহেতু এই নিউরোগ্লিয়াগুলো বিভাজনক্ষম তাই এখানেই ব্রেন টিউমারটা ঘটে এবং এটাকে বলে গ্লায়োমা। এটাকে কি বলা হয়? গ্লায়োমা। ওকে, আচ্ছা, এই হয়ে গেল আমার স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া সম্পর্কে ধারণা। এবার আমরা স্নায়ুকোষের একটা স্ট্রাকচার পড়ব। স্নায়ুকোষের স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা স্নায়ুকোষে কী কী রয়েছে সেগুলো পড়বো। দেয়ার আফটার আমরা নিউরোগ্লিয়ার স্ট্রাকচার পড়ব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। স্নায়ুকোষ নিউরন নামেও পরিচিত, তাই না? নিউরন বা স্নায়ুকোষ, নিউরন বা স্নায়ুকোষ। মাধ্যমিক লেভেল থেকে আমরা এর ছবি প্র্যাকটিস করে আসছি, তো আমাদের অসুবিধা নেই এই স্নায়ুকোষের ছবি করতে। আমরা সবাই এই ছবিটা পারি খুব ভালো মতনই। রাইট, আচ্ছা, এখান থেকে প্রবর্ধক বেরিয়ে যাবে। ওকে, তো স্নায়ুকোষের টোটাল বডিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি সেল বডি, এইটুকুনিটাকে আমরা কি বলবো? সেল বডি। আর বাকি পার্টটাকে আমরা বলবো অ্যাক্সন। ওকে, এটাকে আমরা কি বলছি? কোষ দেহ বা সাইটন বা ডেনড্রনও বলা যায়, অনেকগুলো নাম। ডেনড্রন বা পেরিক্যারিয়ন। ওকে, আর এই অংশটা যেটা দীর্ঘ সেটাকে আমরা বলছি অ্যাক্সন। এবং অ্যাক্সনের শেষে এগুলোকে আমরা বলছি প্রান্তবুরুষ বা টার্মিনাল বাল্ব, এটাও বলতে পারি আমরা। ওকে, এবারে এই কোষ দেহর ভেতরে এই যে সাইটোপ্লাজম রয়েছে এটাকে আমরা বলবো নিউরোপ্লাজম। এটাকে আমরা কি বলবো? নিউরোপ্লাজম। নিউরনের কোষ দেহের যে সাইটোপ্লাজম সেটাকে আমরা কি বলবো? নিউরোপ্লাজম। এবং এর ভেতরে একটা নিউক্লিয়াস রয়েছে, এটাকে আমরা বলবো অবভিয়াসলি নিউক্লিয়াসই বলবো, আলাদা কিছু বলবো না। নিউক্লিয়াস। কোষ দেহের ভেতর এক বিশেষ ধরনের দানা দেখা যায় যেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু বড় বড় সাইজের দানাগুলো হয়, বেশি বড় হয়ে গেল। তো এগুলোকে আমরা বলবো নিজলের দানা বা নিজল গ্র্যানিউল। এগুলোকে আমরা কি বলবো? নিজল দানা বা নিজল গ্র্যানিউল। আর ডেনড্রন থেকে যে প্রবর্ধকগুলো বেরিয়েছে এগুলোকে আমরা বলছি ডেনড্রাইটস। এগুলোকে আমরা কি বলছি? ডেনড্রাইটস। যা কিনা ডেনড্রাইটসগুলো কি করে না স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। ডেনড্রাইটসগুলো কি করে? স্নায়ু উদ্দীপনা রিসিভ করে, রিসেপ্টর হিসাবে কাজ করে, উদ্দীপনা গ্রহণ করে। আচ্ছা, নিজল দানা বা গ্র্যানিউল খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নিজল দানা বা গ্র্যানিউলের মধ্যে যে জিনিসগুলো থাকে আমার, সেটা হচ্ছে এখানে আমার রয়েছে রাইবোজোম,
রাইবোজোম, ইট কন্টেইনস রাইবোজোম প্লাস রাফ ER। ওকে, তো এই রাইবোজোম আর রাফ ER কী করে আমরা জানি, যেখানে রাইবোজোম আছে সেটা প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। প্রোটিন সিনথেসিস, যে প্রোটিনটা আলটিমেটলি কী তৈরি করবে, নিউরো ট্রান্সমিটার তৈরি করবে, নিউরো ট্রান্সমিটার। আমরা পরে দেখছি নিউরো ট্রান্সমিটার জিনিসটা নিয়ে। ওকে, তারপরে যে লম্বা ফাইবারের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সন আবার মাঝে মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ব্রাঞ্চ তৈরি করে। ওকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ব্রাঞ্চ তৈরি করে। এটাকে বলা হয় অ্যাক্সন কোলাটেরাল, অ্যাক্সন কোল্যাটেরাল। আচ্ছা, এই অ্যাক্সনের ওপর এক বিশেষ ধরনের কোষের আবরণ আমরা দেখতে পারবো, অ্যাক্সনের ওপর বিশেষ ধরনের কোষের আবরণ দেখতে পারবো, যে কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ, যে কোষগুলোকে কী বলা হয়, সোয়ান কোষ। ওকে, কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ। এই সবুজ রঙেরগুলোকে কী দিলাম, এগুলো হচ্ছে সোয়ান কোষ। এই সোয়ান কোষগুলো, সোয়ান কোষ বা সোয়ান সেল, এই সোয়ান কোষগুলোর কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা বা মায়োলিন শীট তৈরি করা। ধরো এই যে সোয়ান কোষ, এই সোয়ান কোষগুলোই এর উপর মায়োলিন শীট তৈরি করে। অ্যাক্সনের যে পর্দা, অ্যাক্সনের যে পর্দা তার উপর কী তৈরি করে, মায়োলিন শীট তৈরি করে। এই লাল রঙেরটা কি, মায়োলিন শীট। কেমন, তো মায়োলিন শীট কোথা থেকে সিনথেসাইজ হয়, সোয়ান সেল থেকে, এটা আমরা মাথায় রাখবো। ওকে, এগুলো হচ্ছে মায়োলিন শীট। লাল রঙেরটা কি, মায়োলিন শীট। মায়োলিন শীট কী জিনিস, কাইন্ড অফ লিপিড, কাইন্ড অফ লিপিড। কী ধরনের লিপিড না, স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গো মায়োলিন আমরা পড়েছি, স্ফিঙ্গোলিপিড। সেল পড়ার সময় আমরা পড়েছি, বা লিপিডের ক্লাসিফিকেশন যখন আমরা পড়েছি তখন আমরা ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড এগুলো পড়েছিলাম। ওকে, তো সোয়ান কোষের কাজ কি, আমার মায়োলিন শীট সিনথেসিস করা। সোয়ান কোষের কাজ কি, মায়োলিন শীট তৈরি করা। সোয়ান কোষের এটা কি হচ্ছে, ফাংশন, কিন্তু ইট ইজ টাইপ অফ কাজ। সোয়ান কোষের কাজ হচ্ছে মায়োলিন শীট তৈরি করা। ওকে, আচ্ছা, দুটো সোয়ান কোষের মাঝে একটু গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপগুলোকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এই গ্যাপগুলোকে আমরা কি বলবো, নোড অফ র্যানভিয়ার। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি দুটো সোয়ান সেলের মধ্যে, এটাকে আমরা কি বলছি, নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব বলতে পারি আমরা। এটাকে আমরা কি বলতে পারি, র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। আচ্ছা, এরপরে লাস্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল ব্রাশ বাটারের। এই ব্রাশ বাটারগুলোর ভেতরে এক ধরনের ভেসিকেল থাকে। ওকে, এই ব্রাশ বাটারগুলোর ভেতরে কী থাকে, এক ধরনের ভেসিকেল থাকে, যেগুলোকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকেল। কী বলা হয়, সাইন্যাপটিক ভেসিকেল বা গহ্বর। এই ভেসিকেলগুলোর ভেতরেই থাকে, এই যে এগুলোর ভেতরে থাকে নিউরো ট্রান্সমিটার। এগুলোর ভেতরে কী থাকে, নিউরো ট্রান্সমিটার। এগুলোর ভেতরে কী থাকে, নিউরো ট্রান্সমিটার। কী কী হতে পারে নিউরো ট্রান্সমিটার না, বাজারে অনেক ধরনের নিউরো ট্রান্সমিটার পাওয়া যায়। যেমন ধরো অ্যাসিটাইল কোলিন, সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, আচ্ছা, গাবা মানে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। কেমন, আচ্ছা, এছাড়াও রয়েছে সেরোটোনিন, এছাড়াও রয়েছে ডোপামিন। তো এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল। কেমন, আচ্ছা, গাবার ফুল ফর্ম আমরা জানি, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এরা এখান থেকে সিক্রেশন হয়। এবার এখানে আরেকটা নিউরন যখন আসবে, তখন দুটো নিউরনের মাঝে, সাপোজ এখানে আরেকটা নিউরন এসছে, সাপোজ এখানে যদি আরেকটা নিউরন থাকে, তো এই দুটো নিউরনের মাঝে এইখানে যে গ্যাপটা হলো, সাপোজ এটা আরেকটা নিউরন, তো দুটো নিউরনের মাঝের এই যে গ্যাপ, এই যে দুটো নিউরনের মাঝের গ্যাপ, এই গ্যাপটাকে আমরা কি বলছি, সাইন্যাপস। এই গ্যাপটাকে আমরা কি বলছি, সাইন্যাপস।
সাইন্যাপস দুটো নিউরনের মাঝেও হতে পারে, আবার অনেক সময় একটা নিউরন আর একটা মাসেলের মাঝখানেও হতে পারে, তখন সেটাকে আমরা নিউরোমাস্কুলার জাংশন বলবো। এটা দুটো নিউরনের মাঝখানে হচ্ছে, তো এটাকে নর্মাল সাইন্যাপস বলছি। আবার এই জায়গাটাতেই সাপোজ এই জায়গাটাতেই নিউরন না থেকে এইখানটায় আমার কি চলে আসলো, সাপোজ একটা মাংসপেশি চলে আসলো। সাপোজ এখানে কি আছে, একটা মাংসপেশি আছে, মাসল, এটা কি পেশি। তো পেশি আর নিউরনের মাঝে যে গ্যাপ সাইন্যাপস থাকে, সেটাকে আমরা অনেক সময় কী নামে ডাকি, নিউরোমাস্কিউলার জাংশন। সেটাকে আমরা অনেক সময় কী বলি, নিউরোমাস্কিউলার বা মায়োনিউরাল জাংশন বলতে পারি আমরা এটাকে, বা আরেকটা নামে ডাকি, সেটাকে আমরা কী বলতে পারি, মায়োনিউরাল জাংশন, মায়োনিউরাল জাংশন। ওকে, তো সাইন্যাপস দুই রকমের হতে পারে, একটা নিউরন টু নিউরন সাইন্যাপস, একটা নিউরন টু মাসল সাইন্যাপস। ওকে, আচ্ছা, আর কি বলার রয়েছে এখানে, আর কিছু মোটামুটি বলার নেই। এই হয়ে গেল আমার স্নায়ুকোষ, স্নায়ুকোষের মধ্যে দিয়ে তার একটা স্বাভাবিক গঠনচিত্র। এরপর আমরা যে নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়াগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করবো। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। নিউরোগ্লিয়া, এই নিউরোগ্লিয়াগুলো অনেক রকমের হয়, যেমন কতগুলো ভাগে আমরা ভাগ করে নিই একেবারে। প্রথমটিকে আমরা বলছি অ্যাস্ট্রোসাইট। তারপরে অ্যাপেন্ডাইমাল কোষ, তারপরে মাইক্রোগ্লিয়াল কোষ, এবং আরেকটি হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া। ওকে, তো এই কটা ভাগে আমরা নিউরোগ্লিয়াতে ভাগ করতে পারি। নিউরোগ্লিয়াগুলোকে আমরা কি বলি, ধারকোষ বা নার্স সেলস বলতে পারি আমরা। নার্স মানে সেবাকারী সেল, নার্স সেলস সেবা করে নিউরনগুলোর, নার্স সেলস বলা যায়। আর এদের 50%-এর বেশি থাকে, 50%-এর বেশি থাকে, আমরা এটাও জানি। এবং এরা ডিভাইড করতে পারে, এরা কী করতে পারে, ডিভাইড করতে পারে। তো অ্যাস্ট্রোসাইটস কীরকম হয়, অ্যাস্ট্রোসাইটস আবার দু রকমের হয়। একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক, আর এটা হচ্ছে ফাইব্রোয়াস। ওকে, তো দুই ধরনের অ্যাস্ট্রোসাইটস আমরা দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোসাইটসগুলো আমি এখানে যদি একটা স্ট্রাকচার করি, সাপোজ এটা ব্লাড ভেসেলস, রক্তবাহ, এটা রক্তবাহ, আর এখানে রয়েছে আমার তারার মতো দেখতে এইরকম কোষ, যেটাকে আমরা বলছি অ্যাস্ট্রোসাইট। অ্যাস্টার মানে স্টার, তারার মতন, তো সেখান থেকে আমার অ্যাস্ট্রোসাইট। ওকে, এখানে ডগ পড়বে, এরকম দেখতে হচ্ছে অ্যাস্ট্রোসাইট। আচ্ছা, এটা প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। আবার যদি আমি ফাইব্রোয়াস দেখি, ফাইব্রোয়াসটা আবার একটু অন্যরকম হবে। ফাইব্রোয়াসটা একটু বড় বড় প্রবর্ধকগুলো হবে, এটাও স্টারের মতনই মনে হবে, বাট এটা একটু লার্জ সাইজ হবে। ফাইবারটা একটু বড় হবে, এরকম দেখতে স্টারের মতন। ওকে, তো এটা হচ্ছে ফাইব্রোয়াস। আর এখানে রয়েছে আমার ব্লাড ভেসেলস, রক্তবাহ, এটা কি আমার রক্তবাহ। ওকে, এটা প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, এটা ফাইব্রোয়াস অ্যাস্ট্রোসাইট। এদের এবার যদি কাজের দিকে যাই, ফাংশনের দিকে যাই, কাজ, এদের প্রথম কাজটা যেটা হবে সেটা হচ্ছে
ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। কি কাজ করে? ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। 2 নম্বর, স্নায়ুর মেরামত করে, রিপেয়ার করে। ওকে, স্নায়ুকোষ মারা গেলে সেই জায়গাটা ও ধারণ করে। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে ব্লাড রয়েছে, ধরো সাপোজ এদিকে আমার ব্রেনের টিস্যু রয়েছে, তো ব্রেনের টিস্যু আর ব্লাডের মধ্যে যাতে কানেকশন না হয়, মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কি এই অ্যাস্ট্রোসাইট কোষগুলো। তো এই কী করছে? ব্লাড আর ব্রেনের মাঝখানে একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করছে। ওকে, অ্যাপেন্ডাইমাল কোষ চলে যাই। অ্যাপেন্ডাইমাল কোষগুলো একটু অন্যরকমের হয়, এরকম হয়, কলামনার এবং ছোটো ছোটো ভিলিজ থাকে সবগুলোরই। এগুলো হচ্ছে আমার অ্যাপেন্ডাইমাল কোষ, এরকম দেখতে হয়। এরা এক ধরনের নিউরোগ্লিয়া কোষ, এরাও মূলত ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। এদেরও কাজ কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করা। কাজ ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। কি করে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। আচ্ছা, মাইক্রোগ্লিয়া চলে যাই। মাইক্রোগ্লিয়াগুলো দেখতে তো অন্যরকম হয়, স্টারেরই মতন হয়, কিন্তু এর প্রচুর প্রবর্ধক থাকে। ওকে, তো এইরকম মাইক্রোগ্লিয়া সেলগুলো হয়। মাইক্রোগ্লিয়ার কাজে যদি যাই, মাইক্রোগ্লিয়ার কাজ হচ্ছে ব্রেনের মধ্যে মস্তিষ্কে ম্যাক্রোফাজ কোষ হিসেবে কাজ করে। মস্তিষ্কে ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে। আর ম্যাক্রোফাজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস করে ব্রেনের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুকে এই মাইক্রোগ্লিয়া সেলগুলো প্রোটেকশন করে, ধ্বংস করে ইমিউনিটি প্রদান করে, কাজ করে। তার মানে কি? এই ইমিউনিটি প্রদান করে। মাইক্রোগ্লিয়া সেলগুলো কী কাজ করে তাহলে? কী করে? অনাক্রম্যতা প্রদান করে। অলিগোডেন্ড্রোগ্লিয়া মানে ডেনড্রনের সংখ্যাটা কম থাকবে। অলিগোডেন্ড্রোগ্লিয়ার স্ট্রাকচার যদি দেখি, ধরো এটা কোষ, এর খুব অল্প রয়েছে। ওকে, 2 থেকে 4টা এরকম 3-4টে প্রবর্ধক রয়েছে। এগুলোকে আমরা কি বলছি? অলিগোডেন্ড্রোগ্লিয়া। এর কাজ কি? না, এর কাজ হচ্ছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, আমরা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা পড়বো, তখন জানবো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি। পিএনএসে সোয়ান কোষ থেকে পিএনএসে মায়োলিন শীট তৈরি করে এরা। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কী তৈরি করে? মায়োলিন শীট তৈরি করে। ওকে, তো এই হয়ে গেল আমার নিউরোগ্লিয়াগুলো সম্পর্কে বিভিন্ন প্রকারভেদ। এবার আমরা নিউরনের টাইপস পড়বো। নিউরনের 2 রকমের টাইপস পড়বো আমরা। এক হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে তাদের যে ফাংশন, সেই ফাংশনের বা কার্যকারিতার ভিত্তিতে নিউরনের শ্রেণীবিভাগগুলো আমরা পড়বো। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা নিউরনের টাইপস পড়বো। স্নায়ুকোষের আচ্ছা, এই দিক থেকে করি, 2টো ভাগ, 2 দিকে আলোচনা করে নেব। স্নায়ুকোষের প্রবর্ধকের ভিত্তিতে, স্নায়ুকোষের প্রবর্ধকের সংখ্যার ভিত্তিতে স্নায়ুর শ্রেণীবিন্যাস, স্নায়ুর প্রকারভেদ। আচ্ছা, এদিকে এটা আলোচনা করব, মাঝ বরাবর করে দিই। আর এদিকে করব আমরা স্নায়ুর কার্যকারিতার ভিত্তিতে স্নায়ুকোষের স্নায়ুকোষের প্রকারভেদ। এটা নিউরনের প্রকারভেদ পড়ছি আমরা। স্নায়ুকোষের প্রকারভেদ, নিউরন আর নার্ভ দুটো কিন্তু আলাদা জিনিস, এটা আমরা মাথায় রাখবো। স্নায়ুকোষের
কার্যকারিতার ভিত্তিতে স্নায়ুকোষের প্রকারভেদ, স্নায়ুকোষের প্রকারভেদ। ওকে, আচ্ছা, স্নায়ুকোষের প্রবর্ধকের সংখ্যার ভিত্তিতে স্নায়ুকোষগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো এখানে একটা স্নায়ুকোষের ছবি আঁকছি আমি, ওকে, এরকম একটা ছবি হতে পারে। 2 নম্বরে এরকম একটা ভাগ হতে পারে। ওকে, 3 নম্বরে এরকম একটা ভাগ হতে পারে। 4 নম্বরে এরকম একটা ভাগ হতে পারে। তো প্রথমটাকে আমরা বলবো ইউনিপোলার। এটাকে আমরা কি বলবো? ইউনিপোলার নিউরন। এটাকে আমরা কি বলবো? ইউনিপোলার নিউরন বা একমেরু স্নায়ুকোষ। এই ইউনিপোলার নিউরন কোথায় দেখা যায়? না, ভ্রূণে দেখা যায়। কোথায় দেখা যায়? ভ্রূণের মধ্যে এই ইউনিপোলার নিউরন দেখা যায়, যার একটা মাত্র পোল থাকে, একটা মাত্র কোষ দেহ, আর এটা হচ্ছে আমার অ্যাক্সন। এটা কি? অ্যাক্সন। ওকে, তো যেহেতু অ্যাক্সন, তো আমি এইদিকে প্রান্তপুরুষ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, না এখানে দেখো কোষ দেহ, এটা কি? না এটা আমার কোষ দেহ, রাইট? এটা হচ্ছে আমার কোষ দেহ। ওকে, আর এদিকে একটা হচ্ছে আমার অ্যাক্সন, দুদিকে প্রবর্ধক বেরিয়েছে, সরি, এটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইটস বেরোচ্ছে এদিক থেকে, শাখা প্রবর্ধক, আর এদিকে এটা আমার হচ্ছে অ্যাক্সন। তো এইটাকে আমরা বলছি বাইপোলার নিউরন। দুই দিকে মেরু দেখা যাচ্ছে, বাইপোলার নিউরন বা দ্বিমুখী নিউরন। এই দ্বিমুখী নিউরন আমরা দেখতে পারি হচ্ছে চোখের রেটিনা স্তরে, চোখের মানব চক্ষুর রেটিনা স্তরে। আমরা যখন রেটিনার স্ট্রাকচার পড়ব ভিশন চ্যাপ্টারটাতে, নার্ভাস সিস্টেমের অন্তর্গত ভিশনারি যে সেন্স অর্গান, সেখানে আমরা এটা পড়বো। রেটিনা স্তরে আমরা বাইপোলার নিউরন আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপোলার নিউরন, কারণ এখানে অনেকগুলো পোল দেখতে পাচ্ছি আমরা ডেনড্রাইটস হিসেবে ডেনড্রনের। ওকে, এটা কি? মাল্টিপোলার নিউরন। এটা তো কোষ দেহ, আমরা বুঝতেই পারছি, কোষ দেহ, আর এটা কি? আমাদের অ্যাক্সন। তো এটা কি হয়ে যাবে? নাম্বার 1 মাল্টিপোলার, নাম্বার 2 বাইপোলার, নাম্বার 3 ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। এটা কোথায় দেখা যাবে? উন্নত শ্রেণীর প্রাণীদের, না ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের মধ্যে দেখতে পারবো আমরা। ব্রেনের মধ্যে স্পেশালি সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা কোষ দেহ থেকে প্রবর্ধক একটাই উঠছিল, কিন্তু হঠাৎ করে তারা দুদিকে দুটো মুখ নিয়ে নিল। তাহলে মনে হচ্ছিল ইউনিপোলার, বাট কিন্তু দুই মুখও হয়ে গেল। তাহলে ইউনিপোলার তো হচ্ছে না, এটা একদিকেই বেরোচ্ছিল। যেমন এটা একদিকে বেরোচ্ছিল, বাট একদিকে বেরোতে হঠাৎ করে দুদিকে দুটো প্রবর্ধক তৈরি করে দিল। এটাকে তখন বলা হবে সিউডো ইউনিপোলার। সিউডো মানে একমুখী হতে যাচ্ছিল। ইউনিপোলার কেন বললাম সিউডো ইউনিপোলার? কারণ একমুখী হতে যাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে ভাগ হয়ে গেল, বা ছদ্ম এক মেরু
নিউরন, সিউডো ইউনিপোলার, সিউডো ইউনিপোলার কোথায় দেখা যায়? এটা ইম্পর্টেন্ট। এটা দেখা যায় হচ্ছে আমার ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড কশেরুকার যে পেছন দিকটা, সেই পেছন দিকে একটা গ্যাংলিয়ন তৈরি হয়, সেইখানে কিন্তু এটা দেখা যায় ডরসাল রুট গ্যাংলিয়া। আমরা যদি দেখি এখানে স্ট্রাকচারটা একটু করি, এইরকম একটা মেরুদণ্ড কশেরুকা, তার এটা পেছন দিক এরকম, তো এইখানটায় গ্যাংলিয়া তৈরি হয়, এখানে কি তৈরি হয়? গ্যাংলিয়া তৈরি হয়। তো এই গ্যাংলিয়ার মধ্যে আমার দেখা যায় হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর রেসপেক্টে। ওকে, নেক্সট আমরা পড়বো হচ্ছে স্নায়ুকোষের কার্যকারিতার ভিত্তিতে স্নায়ুকোষের প্রকারভেদ। খুবই সোজা, একদম ছোটোবেলার পড়া আমাদের। একটাকে আমরা বলছি সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ স্নায়ুকোষ, সংজ্ঞাবহ স্নায়ুকোষ বা সেন্সরি নিউরন। আরেকটাকে আমরা বলছি আজ্ঞাবহ বা মোটর নিউরন, রাইট। আরেকটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট নিউরন। না, যেহেতু বলছে কাজের ভিত্তিতে, কাজ কি করে? কাজ না, এই যে সংজ্ঞাবহ স্নায়ু, এই কি করে? স্টিমুলাস বা উদ্দীপনাকে গ্রাহক অঙ্গ থেকে কোথায় প্রেরণ করে? সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রেরণ করে। অন্যদিকে আজ্ঞাবহ নিউরন কি করে? সিএনএস থেকে রেসপন্স বা সাড়া কোথায় প্রদান করে? ইফেক্টর বা কারক অঙ্গে, আমরা এটা জানি, তাই না? আর ইন্টারমিডিয়েট কি করে? সংজ্ঞাবহ আর আজ্ঞাবহের মাঝের যে কাজ, সেটাকে নিয়ন্ত্রণ করে। কীরকমভাবে? আমরা প্রতিবর্ত ক্রিয়া পড়েছি, আবারও পড়ব। তো এই প্রতিবর্ত ক্রিয়ার যে পথ, রিফ্লেক্স অ্যাকশন আর্ক, সেইখানে আমরা দেখেছি যে সুষুম্না কাণ্ডের মধ্যে, সাপোজ ধরো এটা আমার একটা পেশিকোষ, এখানে মশা কামড়ালো, তো মশা কামড়ানোর ফলে যে উদ্দীপনাটা, সেটা একটা সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে সাপোজ এখান থেকে এখানে পৌঁছালো। সাপোজ এটা সংজ্ঞাবহ স্নায়ু, সেন্সরি নিউরন এখানে পৌঁছালো। ওকে, এটা কি? সেন্সরি নিউরন। আচ্ছা, এবারে এইখানে আমার রয়েছে রিলে সেন্টার। এখানে আমার কি রয়েছে? রিলে সেন্টার। সেটাকে ইন্টারপ্রেট করলো। ইন্টারপ্রেট করার পর এখান থেকেও রেসপন্স পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? না, এইখানটা। তো এইটা কি হয়ে গেল? এটা হয়ে গেল মোটর নিউরন। এটা কি? মোটর নিউরন। তাহলে এই মাঝেরটা কি আমার? ইন্টারমিডিয়েট নিউরন। এই মাঝেরটাকে আমরা কি বলছি? অন্তর্বর্তী নিউরন বা ইন্টারমিডিয়েট নিউরন আমরা বলতে পারি। ইন্টারমিডিয়েট নিউরন, রাইট। তা ইন্টারমিডিয়েট নিউরন কী করে? না, সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের কাজকে ইন্টারপ্রেট করে, অ্যানালিসিস করে, সেটাকে প্রেরণ করতে সাহায্য করে। ওকে, তো এই হয়ে গেল আমার স্নায়ুর ভাগগুলো, টাইপস অফ নিউরন। আমরা এটা কি বললাম? টাইপস অফ নিউরন। টাইপস অফ নিউরন, 2 টাইপস অফ নিউরন আমরা বললাম, অন দ্য বেসিস অফ ফাংশন অ্যান্ড অন দ্য বেসিস অফ নাম্বার অফ দেয়ার, যে তাদের প্রবর্ধকগুলো, ঠিক আছে, সেটা অ্যাকশন হতে পারে, সেটা ডেনড্রনের উপর বেস করে হতে পারে। ওকে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা স্নায়ু কোষ বললাম, এবার স্নায়ু বা নার্ভ সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা করব। নার্ভস বা
স্নায়ু, একটা ছিল স্নায়ু কোষ, একটা হচ্ছে স্নায়ু। অনেকগুলো স্নায়ু কোষ মিলে তৈরি করে আমার নার্ভ। অনেকগুলো স্নায়ু কোষ মিলে কী তৈরি করে আমার নার্ভ। সাপোজ এটা একটা স্নায়ু কোষ, ওকে, সাপোজ এটা একটা স্নায়ু কোষ। তো এখানে এরকম অনেকগুলো স্নায়ু কোষ আছে, এখানে কি রয়েছে, অনেকগুলো স্নায়ু কোষ রয়েছে। তো এটা একটা স্নায়ু তন্তু তৈরি করছে, এটা কি তৈরি করছে, স্নায়ু। এটা কি, স্নায়ু কোষ। এটা কি, স্নায়ু কোষ। এটা কি, স্নায়ু তন্তু। আর অনেকগুলো স্নায়ুতন্তু মিলে, সাপোজ এটা একটা স্নায়ুতন্তু রয়েছে, এখানে আরও একটা এরকম স্নায়ুতন্তু থাকতেই পারে। তো এই সমস্ত তন্তুটা মিলে আবার তৈরি করছে আমার নার্ভ। এই তন্তুটা মিলে কি তৈরি করছে আমার, এটাকে আমার তৈরি করছে স্নায়ু বা নার্ভ। অনেকগুলো স্নায়ুতন্তু মিলে কি তৈরি করছে, স্নায়ু বা নার্ভ। তো এই স্নায়ুর ওপর এক বিশেষ ধরনের যোগকলার আবরণ আছে। সাপোজ ধরো এর উপর একটা যোগকলার আবরণ আছে, এর উপর একটা কি রয়েছে, যোগকলার আবরণ রয়েছে স্নায়ু কোষটার উপর। এটাকে আমরা বলবো এন্ডোনিউরিয়াম। এটাকে আমরা কি বলবো, এন্ডোনিউরিয়াম। আচ্ছা, এই যে স্নায়ুতন্তু দেখছি, এই স্নায়ুতন্তুর ওপরও, এই যে স্নায়ুতন্তু তার উপরও কি রয়েছে আমার, না আরেক ধরনের স্নায়ু যোগকলার আবরণ রয়েছে। এটাকে আমরা বলবো পেরিনিউরিয়াম। এটাকে আমরা কি বলবো, পেরিনিউরিয়াম। আর একেবারে বাইরের দিকে আমার টোটাল স্নায়ুর উপরও একটা যোগকলার আবরণ থাকবে। এই স্নায়ুর উপরও একটা যোগকলার আবরণ থাকবে, এটাকে আমরা বলবো এপিনিউরিয়াম। এটাকে আমরা কি বলবো, এপিনিউরিয়াম। এটাকে আমরা বলে থাকবো এপিনিউরিয়াম। তাহলে পেরিনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম এবং এপিনিউরিয়াম, সবচেয়ে বাইরের লেয়ারের যোজককলা যেটা স্নায়ুকে বা নার্ভকে আবৃত করে রাখে সেটা হচ্ছে এপিনিউরিয়াম। একদম স্নায়ুতন্তুগুলোকে আবৃত করে রাখে পেরিনিউরিয়াম, এবং স্নায়ুকোষকে আবরণ করে রাখে সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম। এই হলো নার্ভস বা স্নায়ু সম্পর্কে ধারণা। আচ্ছা, এবারে এই নার্ভ ফাইবারগুলো, নার্ভ যে তন্তুগুলো সেগুলো কত রকমের হয়, বা নার্ভসগুলো অনেক রকমের ভাগ করতে পারি আমরা। একদিকে হচ্ছে নার্ভস, স্নায়ু যেমন ভাগ করলাম সেরকম স্নায়ু কোষের যেমন ভাগ করলাম, স্নায়ু কোষের যেরকম ভাগ করলাম সেরকম স্নায়ুরও ভাগ হবে। স্নায়ুর প্রকারভেদ, আর এদিকে হচ্ছে স্নায়ু তন্তুর প্রকারভেদ, নার্ভ ফাইবার, স্নায়ু তন্তুর প্রকারভেদ। আচ্ছা, স্নায়ুর প্রকারভেদ একই রকমভাবে হবে। স্নায়ু কোষের যেমন প্রকারভেদগুলো ছিল, একটা হচ্ছে সেন্সারি নিউরন, বা সেন্সারি নিউরন না বলে এখানে আমরা বলবো সেন্সারি নার্ভ। 2 নম্বরে হয়ে যাবে মোটর নার্ভ, আর 3 নম্বরে হয়ে যাবে মিক্সড নার্ভ। এখানে ইন্টারমিডিয়েট না বলে কি বলবো, মিক্সড নার্ভ। দুটোই একসঙ্গে থাকবে। তো সেন্সারি নার্ভ, সংজ্ঞাবহ নার্ভ, এগুলো বেশিরভাগ কী আছে না, আমার যে করোটি স্নায়ুগুলো আছে বা ক্রেনিয়াল নার্ভস, 12 জোড়া করোটি স্নায়ু থাকে আমার। তো 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে কিছু সেন্সারি থাকে। আচ্ছা, এইদিকেও মোটর নিউরন, আমরা জানি যে সেন্সারি নিউরন কী করে, সেন্স ক্যারি করে, মোটর নিউরন কী করে, রেসপন্স ক্যারি করে। তো এটাও হবে করোটি স্নায়ু। ও সুষুম্না স্নায়ু হতে পারে। কিছু মোটর নিউরন আছে যেটা করোটি স্নায়ুর মধ্যে থাকে। আর মিক্স যেটা, সেটা আমরা হচ্ছে সমস্ত সুষুম্না স্নায়ুগুলোই মিক্সড হয়। সমস্ত স্পাইনাল নার্ভস, সমস্ত যে সুষুম্না স্নায়ু, অর্থাৎ 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে আমরা জানি। তো 31 জোড়া সুষুম্না স্নায়ু কিন্তু কী হবে, মিক্সড নার্ভ প্রকৃতির হবে। আচ্ছা, স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার যদি আমরা দেখি, নার্ভ ফাইবার 2 রকমের হয়। একটা হচ্ছে মায়োলিনেটেড, একটা নন মায়োলিনেটেড। মায়োলিনেটেড, একটা হচ্ছে নন মায়োলিনেটেড। মায়োলিনেটেড মানে কি, নার্ভ ফাইবারে মায়োলিন তন্তু থাকবে, মায়োলিন শীথ থাকবে, মায়োলিন শীথ থাকে। আর এইদিকে আমার
সোয়ান কোষ থাকলেও থাকতে পারে। সোয়ান কোষ, কারণ আমরা জানি যে সোয়ান কোষ থেকেই মাইলিন শীট তৈরি হয়। তো নন মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে কী হয়, যে সোয়ান কোষ আছে অথচ মাইলিন শীট তৈরি হচ্ছে না। সোয়ান কোষ থাকলেও মায়োলিন শীট তৈরি হয় না, মায়োলিন শীট তৈরি হয় না। ওকে, তো এটা হয়ে গেল আমার স্নায়ুতন্তুর প্রকারভেদ। নেক্সট এবার আমরা আলোচনা করব যে আমাদের নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসটা কীভাবে হয়। তো এটা আমি রেস করে দিচ্ছি। আমাদের যে স্নায়ুতন্ত্র, এতক্ষণ যে তন্ত্রগুলো আমরা পড়ছিলাম, রেনাল সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, তাই না, ব্লাড ভাস্কুলার সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর মধ্যে একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম or CNS, আরেকটাকে আমরা বলছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম or PNS। ওকে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুটো পার্ট নিয়ে গঠিত হয়, ভাগ হয় না। এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। অন্যদিকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার দুটো পার্টে বিভক্ত, একটাকে আমরা বলছি সোম্যাটিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, আর একটাকে আমরা বলছি অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস বলে। এই এএনএস এর আরেকটা নাম আছে, এটা হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম, VISC, ভিসেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, সেটার এই যে দুটো ভাগ, একটা হচ্ছে সোম্যাটিক, একটা অটোনমিক। সোম্যাটিক পার্টটা কী করে, আমাদের যে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন, রেগুলেশন, রিল্যাক্সেশন, এইগুলোকে কন্ট্রোল করে কে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ যেগুলোকে আমি কন্ট্রোল করতে পারি সেগুলোকে কন্ট্রোল করে কে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। তো এই সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কারা পড়ে যায়, মূলত পেরিফেরাল মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দিয়ে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, সাপোজ ধরো এটা আমার ব্রেন, এটা স্পাইনাল কর্ড। তো এই ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দিয়ে আমার কি তৈরি হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভসগুলো বেরোচ্ছে, সেগুলো থেকে তৈরি হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আছে। সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে ভাগগুলো, সেটা হচ্ছে ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভস, ক্রেনিয়াল আর স্পাইনাল নার্ভস, ক্রেনিয়াল নার্ভস কত থাকে, 12 পেয়ার আমরা জানি। আর স্পাইনাল নার্ভস কত থাকে, 31 পেয়ার, রাইট। আচ্ছা, ভিসেরাল নার্ভাস সিস্টেম কেন বলছে, কারণ আমাদের শরীরের যে ভেতরের অঙ্গগুলো, বিশেষ করে হৃৎপিণ্ড, বিশেষ করে লাংস, বিশেষ করে লিভার বা স্টমাক, এইগুলোর কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা চাইলে পারি আমাদের ব্রেন দিয়ে বা স্পাইনাল কর্ড দিয়ে সেগুলোকে কন্ট্রোল করতে পারি না। তো এই ভিসেরাল নার্ভাস সিস্টেম এই জন্য বলা হচ্ছে, কারণ আন্তরঙ্গ ভিসেরাল অর্গ্যানসগুলোকে কন্ট্রোল করছে। তো অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোমেটিক এই জিনিসগুলো কাজ করছে, নার্ভাস সিস্টেমের সেই সিগন্যালগুলো ওখানে পৌঁছেছে এবং তার মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনটা সেখানে হচ্ছে। এই জন্য অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা নাম ভিসেরাল নার্ভাস সিস্টেম। তো ভিসেরাল নার্ভাস সিস্টেম বা অটোনমিক নার্ভাস সিস্টেম দুটো অংশ বিভক্ত, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা আমরা বলছি সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। ওকে,
তো এই হয়ে গেল আমার নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেটরি স্কিম। নেক্সট ভিডিওতে আমরা, আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা নার্ভ ইম্পালস জেনারেশন, স্নায়ু উদ্দীপনা কীভাবে উৎপন্ন হয়, সেখানে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল দেখব, আরএমপি দেখব, সেখানে স্থিতাবস্থায় বা স্থির অবস্থায় বিশ্রামকালীন অবস্থায় একটা স্নায়ুর মধ্যে বা একটা স্নায়ুকোষের মধ্যে কীরকম বিভব প্রভেদ থাকে, তারপর সেটার মধ্যে দিয়ে যখন উদ্দীপনা প্রবাহিত হয় সেই বিভব প্রভেদ কীভাবে চেঞ্জ হয়ে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন বা বিভব প্রভেদ তৈরি হয়। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হওয়ার ফলে সেই যে নার্ভ ইম্পালসটা সেটা একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে, বিশেষ করে মাইলিনেটেড এবং নন মাইলিনেটেড নার্ভের মধ্যে দিয়ে কীভাবে প্রবাহিত হয়। তারপরের ভিডিওতে আমরা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এইভাবে করে মোটামুটি আমরা নার্ভাস সিস্টেমটা আস্তে আস্তে আমরা শেষ করবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।